সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি ভারতীয় একজন প্রাক্তন কূটনীতিকের সাথে সার্জিও গোরের বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুরুতেই সার্জিও গোরের একটা এক্স হ্যান্ডেলের টুইটের ব্যাপারে বলি। গত দুদিন ধরে সার্জিও গোরকে নিয়েই কথা বলছি। আসলে এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিকভাবেই এই নামটি বারবার আসছে। সার্জিও গোর চলে যাবার সময় তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলেছেন যে বর্তমান সরকারের সাথে তাদের যে পারস্পরিক পার্টনারশিপ এবং অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরো জোরদার করার কথা বলেছেন এবং তিনি এই দুই দেশের সম্পর্ক এই যে গতানুগতিক একটা টুইট করেছেন। এই টুইটে উল্লসিত হয়ে অনেকেই দেখলাম যে দেখো যে আওয়ামী পন্থীরা গুজব ছড়াচ্ছে, আসলে কি এই টুইটেই তো সে বলে গেছে যে সরকারের সাথে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে টুইটে বলা হয়েছে। আমি একটু ফিরে যেতে চাই 2024 সালের মে মাসে। সেই সময়ে বাইডেন প্রশাসনের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন। তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়েই তিনি আলোচনা করেছেন এবং এই সার্জিও যে টুইট করেছেন অনেকটা একই ভাষা ছিল ডোনাল্ড লুর। কিন্তু এখন আমরা জানি যে ডোনাল্ড লু মে মাসে এসেছিলেন আসলে রেজিম চেঞ্জের যে জঙ্গি অভ্যুত্থান সেটার ফাইনাল মিটিং করতে। সবার সাথে তিনি মিটিং করে গেছেন, এমনকি একদম ইনফ্লুয়েন্সার লেভেলে পর্যন্ত তিনি মিটিং করেছেন। সুতরাং তারা এক্স হ্যান্ডেলে কি টুইট করলো, কি বিবৃতি দিল, সেটি শেষ কথা নয়। বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট রেজিম চেঞ্জের পর থেকে ভালো নেই। যতগুলো ইন্ডিকেটর আছে একটা দেশকে আপনি ভালো বলবেন, ডেমোক্রেসি বলেন, ইকোনমিক ইন্ডিকেটর বলেন, সোশ্যাল ইন্ডিকেটর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মানবাধিকার বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোন ইন্ডিকেটরে বাংলাদেশ 2005 সালের 5ই আগস্টের পর থেকে সামনে এগিয়েছে? এখন প্রত্যেকটা দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলো, তাদের কিন্তু একটা ইনফরমেশন সোর্স আছে। বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি কি তারা তাদের দূতাবাস এবং নিজস্ব চ্যানেলে ইনফরমেশনটা নেয়। ধরেন আমেরিকা জানে বাংলাদেশে আসলে কি হচ্ছে, তাদের স্বার্থ রক্ষায় তারা কতটুকু কথা বলবে, কতটুকু অ্যাক্ট করবে সেটা আলাদা। বাংলাদেশের প্রকৃত অবস্থা জানার জন্য আমেরিকার সরকার বাংলাদেশ দূতাবাসের ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার আছে তার মুখের দিকে তাকায় বসে থাকে না। প্রেস মিনিস্টার ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়ে যদি মনে করে যে আমেরিকান গভর্নমেন্ট ওইটার উপরেই ডিপেন্ড করে বসে আছে, তাহলে বলতে হবে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা 5ই আগস্টের আগে অনেক ফেসবুক সেলিব্রিটি দেখেছিলাম, তারা একটা স্ট্যাটাস দিলে লাখ লাখ রিয়াকশন হইতো। এখন তারা স্ট্যাটাস দিলে ওইটা 100-এর ঘরে নেমে গেছে। কমেন্টস তো পড়েই না, আর যতগুলো কমেন্টস পড়ে সেগুলো খুবই নেগেটিভ। এই কথাগুলো এই কারণেই বললাম যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে বাংলাদেশকে কেন্দ্র করে যেসব বিশ্বের দেশগুলো ভাবে তারা নতুন করে ভাবছে। যে ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূসের কোনো অন্যায় চোখে দেখতো না, তারাও কিন্তু এখন নড়ে চড়ে বসেছে এবং তারা আর আগের মতো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। তো এই কথা এই কারণেই বলছি যে সম্প্রতি সার্জিও গোর একজন ভারতের এক্স ডিপ্লোম্যাটের সাথে কথা বলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের মূল্যায়ন সঠিক ছিল না, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিটার ব্যাপারেও আমাদের মিসলিড করা হয়েছিল। এখানে আরেকটু প্রাসঙ্গিকভাবে বলি,
যে 2024 সালে যখন এই রেজিম চেঞ্জের জঙ্গি অভ্যুত্থানটা হয়, তখন আমেরিকার ক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন, মানে ডেমোক্র্যাটরা। এই ডেমোক্র্যাটের বিল ক্লিন্টন ফ্যামিলির সাথে ডক্টর ইনুসের পার্সোনাল রিলেশন ছিল, এবং ডক্টর ইনুস তখন সরাসরি লবিস্ট ফার্মের মাধ্যমে এবং বিভিন্ন মেশিনারিজ কাজে লাগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার এগুলো সম্পর্কে ব্যাপক অপপ্রচার করেছে, ব্যাপক ভুল তথ্য দিয়েছে, এবং যার ফলে এই রেজিম চেঞ্জ, এবং রেজিম চেঞ্জের পরে আজকে বিশ্ব দেখতেছে যে এখানে তো জঙ্গিবাদের উত্থান হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ ইজ গোয়িং ডাউন সেটা না, এই জঙ্গিবাদের উত্থানের সাথে সারা বিশ্বের শান্তি, নিরাপত্তা, সাউথ এশিয়ার স্থিতিশীলতা জড়িত। এবং এই জায়গাটায় নড়ে চড়ে বসেছে বিশ্ব, যে বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান হবে, বাংলাদেশ কি আরেকটা সিরিয়া হবে। এই যে ভারতের এক্স ডিপ্লোম্যাটের কথা বললাম, উনি একটা প্রোগ্রামে আসবে বলে আমরা তার সাথে যোগাযোগ করছি। আপনারা জানেন যে আগামী 5ই অগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় একটা সেমিনার হবে, আলোচনা সভা বলেন যাই বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা আলোচনা হবে। সেই আলোচনায় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় থাকবেন, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল থাকবেন, ক্রিকেটার সাকিব থাকবেন, আরো অনেকেই থাকবেন। এবং ধারণা করা হচ্ছে যে ওই মিটিংয়ে শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন, তার দেশের ফেরার ব্যাপারে কথা বলবেন। এটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। আগস্ট মাসেই আবার দিল্লিতে আরো 3টা প্রোগ্রাম হবে। ইউরোপের হ্যান্ড ইন হ্যান্ড একটি মানবাধিকার সংস্থা আছে, তারাও এই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে একটা মিটিং করবে এবং আরো 2টো প্রোগ্রাম করবে একটা ইউনিভার্সিটিতে, এবং সেখানে ইউরোপের অনেক ডিপ্লোম্যাটরা আসবে। সো পুরো অগাস্ট মাস জুড়ে আমরা কিন্তু এই আলোচনাগুলো শুনবো, বাংলাদেশ বিষয়ক আলোচনা, এবং আরো তথ্য পাবো। তো ওই আগস্টের প্রোগ্রামেই ওই এক্স ডিপ্লোম্যাটকে স্পিকার হিসেবে ইনভাইট করার জন্যই মূলত আমরা যোগাযোগ করেছিলাম। তো তখন এই ইনফরমেশনটা পেলাম, এবং এক্স ডিপ্লোম্যাট এটা নিয়ে পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন। এটা একটি ব্রিটিশ দৈনিক পত্রিকায়। আমরা ধারণা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে। সেইখানে এই সার্জিও গোরের সাথে তার যে কথোপকথন, এবং সার্জিও গোর মনে করেন যে শেখ হাসিনার এখন আসলে বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে আওয়ামী পরিবার বা আওয়ামী পক্ষে যেমন, আওয়ামী বিপক্ষে বা প্রতিপক্ষেও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা গেছে। হ্যাঁ, কেউ আনন্দে উদ্ভাসিত, উদ্বেলিত, কেউ প্রতীক্ষা করছে, কেউ ভয় কাঁপছে। এবং প্রতিপক্ষ, বিশেষ করে জামাত তো এখন মোটামুটি রাজনীতিতে ডাউন। এই যে খাদে পড়ছে, যে কাম, লালসা, যৌনতা, পর্ণ ছবি, এসবের যে খাদে পড়ছে, সেখান থেকে জামাত কিভাবে উঠবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু বিএনপির ভেতরেও কিন্তু একটা ভয় ঢুকে গেছে। এই যে শনিবার দিন স্থায়ী কমিটির মিটিং হলো, এ সম্পর্কে সামান্য হিন্টস দিয়েছিলাম গতকাল। সেখানে মন্ত্রীদের সমালোচনা হয়েছে, কিছু মন্ত্রীকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, অনেককে নতুন করে মন্ত্রী পরিষদে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে রিজভী ভাইকেও একটা বলা হয়েছিল যে আপনিও একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তখন রিজভী ভাই বলেছে মন্ত্রিত্ব দিয়ে কি হবে, সরকারই তো যেখানে থাকবে না। তার মানে একটা ভয়, একটা আলোচনা তাদের ভেতরে শুরু হচ্ছে। এবং শেখ হাসিনা যদি ফেরে, শেখ হাসিনা কি শুধুমাত্র এই সার্জিও গোরের উপরে নির্ভর করে ফিরবেন, পশ্চিমা রাষ্ট্রসমূহের উপরে নির্ভর করে ফিরবেন? আজকের রাজনৈতিক বাস্তবতায় আমাদের আন্তর্জাতিক সমর্থন দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিল্লিতেও যখন কথা বলেছি, শেখ হাসিনার কিন্তু প্রধান ভরসার জায়গা বাংলাদেশের মানুষ। তিনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষের উপরে আস্থা রেখে দেশে ফিরবো, এবং বাংলাদেশের মানুষের কাছেই ফিরবো, এবং বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মানে একজন জনদরদি, গণবান্ধব নেতার মতোই কথা বলেছেন তিনি। এবং এখন অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন, সেদিন তাকে রিসিভ করতে কত লোক যাবে। কেউ বলেন 1 কোটি, কেউ বলেন 2 কোটি,
অথচ 5 লাখ লোকও যদি যায় তাহলে কিন্তু ওই ওই শহরটা যেখান থেকে তিনি ঢুকবেন বাংলাদেশে, সেই জায়গাটা কিন্তু একটা মানে অচল অবস্থা তৈরি হয়ে যাবে। তার মানে জনগণের উপরে আস্থা রেখে শেখ হাসিনা ফিরছেন। সহযোগী শক্তি হিসেবে বিদেশি সমর্থন, আহ, প্রতিবেশী রাষ্ট্রের সমর্থন, এগুলো ইস অল অল ফাইন, বাট শেখ হাসিনার আস্থার মূল জায়গাটা হলো বাংলাদেশের মানুষ। এবং গত 2 বছরে এত অত্যাচার নির্যাতনেও কিন্তু আওয়ামী লীগ ভেঙে পড়েনি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে, তৃণমূল আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়েছে। এবং আমার ধারণা 1981 সালের 17ই মে দেশে আসার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার যে জনপ্রিয়তার গ্রাফ যদি করি, তাহলে এখন নিঃসন্দেহে তিনি মানুষের কাছে ভীষণ জনপ্রিয়, তার জনপ্রিয়তার গ্রাফ এখন অনেক উঁচুতে। সো শেখ হাসিনা ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন কিংবা তার আগে ফিরবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং দেশে ফেরার আগে তিনি একটু আজমির শরীফে যেতে চান। আজমির শরীফে বঙ্গবন্ধুও গিয়েছিলেন, নেত্রী অনেকবার গিয়েছেন। তো এবার যদি তিনি যান আজমির শরীফে, তো বঙ্গবন্ধু যে আজমির শরীফে গিয়েছিলেন তার একটা ছবি কিন্তু আছে, এবং ছবিটা আমাদের কাছে আছে। আমরা সেই ছবিটা প্রিন্ট করে বাধাই করে আমি বাংলাদেশ থেকে সেটা নেত্রীর কাছে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। সুতরাং সবকিছু ঠিকঠাক মতোই চলছে এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের কাছে তাদের নেত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। 2024-এর জুলাই জঙ্গি উত্থানে যে পুলিশের উপর ব্যাপক বর্বরতা এবং হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা কি করে এই জঙ্গি উত্থানে সম্পৃক্ত সব দলকে, অর্থাৎ কোয়ালিশন যারা করেছে 1971 সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সাথে সহযোগী হিসাবে বিএনপি, বাম দল, সিপিবি, যারা যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল, এদের সবাইকে শত শত বছর ধরে এই অপরাধের শাস্তি ভোগ করে যেতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও বানানোর আমার বহুদিনের ইচ্ছা ছিল। দেখতে দেখতে আজকে আবার দেখলাম যে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনি দুবাইয়ের একটা আটক অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। সেই বিষয়টার উপর বেশি আলোকপাত এখানে করব না। আমরা বেনজির আহমেদ সাহেবের নিরাপত্তা দাবি করি, তার নিরাপত্তা, তার মানবিক মর্যাদা, এগুলো দাবি করি এবং আশা করি তিনি নিরাপদে থাকবে। আমাদের যার যেখানে যতটা নিরাপদে থাকা দরকার সেটা আমাদের মেনটেন করতে হবে, কারণ আগামীতে আমাদের সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বেনজির আহমেদ সাহেবের মুক্তিতে যেমন আনন্দিত হয়েছি এবং তিনি নিরাপদে থাকলে আরো আনন্দিত হব, তবে ব্যক্তিগতভাবে বেনজির আহমেদ সাহেব তো বাংলাদেশের একজন হিরো। বিভিন্ন সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য কাজ করে তিনি ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের হয়ে বাংলাদেশের একজন বীর নাগরিক হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছেন। হ্যাঁ, তার নামে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। সাধারণত পুলিশ সার্ভিসে কাজ করলে, শত্রু লাগলে বা নানান কারণে এসব কথা হয়। সবকিছু ছাড়িয়ে গিয়ে কিন্তু ইতিহাস তাকে একজন বীর হিসাবে লিখবে। এই বীর পুলিশের 2 সদস্য গিয়াসউদ্দিন এবং মুক্তাদির, দুইজনকে 2024-এর 19 তারিখ রাতে খুব সম্ভবত যাত্রাবাড়িতে 2024-এর জঙ্গিরা হত্যা করে এবং রায়েরবাগ ব্রিজ থেকে তাদেরকে ঝুলিয়ে রাখে। এই দৃশ্য সারা পৃথিবী কিন্তু দেখেছে, সারা পৃথিবী দেখেছে এই করুণ দৃশ্যটা। তারপরে তো অনেক ধরনের পুলিশ হত্যাকাণ্ডের খবর বেরিয়েছে, সবাই জানে। সিরাজগঞ্জের এনায়েতপুরে পুরো এক থানার পুলিশ মেরে ফেলা হয়েছে। আরো নানান জায়গায় বিভিন্ন সব থানায় বাংলাদেশের আক্রান্ত হয়েছে। সব জায়গায় পুলিশ সদস্যদেরকে কিন্তু 2024-এর জঙ্গিরা হত্যা করেছে। কত নিষ্ঠুরতায় হত্যা করেছে, সন্তান সম্ভবা পুলিশ সদস্যকে হত্যা করেছে, এগুলো ইতিমধ্যে খুবই ডকুমেন্টেড একটা ব্যাপার। জঙ্গি হাসিব স্বীকারোক্তি দিয়েছে এবং অনেক জঙ্গি হাসিব শুধু নয়, হাসিব একটু নেতৃস্থানীয় বলে ওর নামটা আসে, সে স্বীকারোক্তি দিয়েছে যে যদি পুলিশ না খুন করত, যদি জঙ্গিরা টেলিভিশন ভবন, মেট্রো রেল এগুলোতে আগুন না দিত, তাহলে তাদের বিপ্লব কিন্তু সফল হয় না। সত্য কথা বলতে কি, 2024-এর জঙ্গি উত্থানে সংগঠিত অপরাধগুলো এত ব্যাপকভাবে অপরাধীরা স্বীকার করেছে যে এগুলো ভবিষ্যতে কোথাও কিন্তু আর লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই এবং সবাই স্বীকারোক্তি দিয়েছে। আপনি যত ধরনের জঙ্গি আছে সবাই কিন্তু স্বীকারোক্তি দিয়েছে, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। মাহফুজ আলম থেকে শুরু করে কেউ কিন্তু কোনো অপরাধ অস্বীকার করেনি। তবে ওদের একটা ভরসা ছিল যে ওরা এগুলা বীর দর্পে স্বীকার করছে, কারণ ওরা জয়ী হয়ে গেছে এবং ওদের বিজয় চিরস্থায়ী হয়েছে। কিন্তু 2 বছর তো খুব কম সময়, এই কম সময়ে তো ওদের পরাজয় আমরা দেখতে পাচ্ছি।
সেদিকে না যাই, আমি এই পুলিশ হত্যাকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকি। আরো নিষ্ঠুরতার বিষয় কি জানেন? সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশ হত্যাকাণ্ড যেটা ঘটেছে একটা পুরো থানায়, সেটা নিয়ে বিএনপির এক নেতা কিন্তু বীর দর্পে ঘোষণা করেছে সেই এই হত্যাকাণ্ডের সংগঠিত করেছে, মানে তার নেতৃত্বে। এটা আপনারা দেখেছেন। কিন্তু মামলা হয়েছে কার নামে জানেন? আওয়ামী লীগের নেতাদের নামে। সেখানকার আওয়ামী লীগের বড় এক নেতাকে এবং আরো অনেককে নামে মামলা দিয়েছে, তারা নাকি এই পুলিশদের হত্যা করেছে। আব্দুল লতিফ বিশ্বাস সহ অনেক আওয়ামী লীগ নেতা এই জন্য জেলও খেটেছে। চিন্তা করতে পারেন কদর্যতা কতটুকু, মানে নিষ্ঠুরতা, সাথে সাথে মানে নাটক কতটা। আওয়ামী লীগ তখন কি পুলিশ হত্যা করতে যাবে? 2024-এর 4 আগস্ট, যেদিন এনায়েতপুরে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, এবং কত পুলিশই পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এই 2024-এর জঙ্গি উত্থানে। কেউ কিন্তু প্রকৃত সংখ্যাটা বের করার প্রয়োজন, গরজ বোধ কোনোটাই করেনি। ইউনুস 42 পুলিশ হত্যা হয়েছে বলে একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছিল, সেখানে কিন্তু সেটা শেষ। আবার দেখেন এই যে জঙ্গি ফুয়াদ, সে কিন্তু নিজে স্বীকার করেছে অন রেকর্ড যে 42টা ইউনুস যে হিসাব দিয়েছিল 42টা, এটা ভুয়া খবর। ফুয়াদের ভাষায় কয়েকশো হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ কয়েকশো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আবার সিলেটের এক সন্ত্রাসী, আত্মঘাতী সন্ত্রাসী, সে কিন্তু স্বীকার করেছে যে সিলেটে কিভাবে ওসিকে সে হত্যা করেছে। সব হত্যাকাণ্ডের যারা যারা স্বীকার করেছে সবগুলো আমি এখানে এই বক্তব্যে বলতে পারবো না, কিন্তু মোটা দাগে বাংলাদেশের মানুষের সামনে কিন্তু এই নিষ্ঠুরতাটা ধরা পড়েছে। এই নিষ্ঠুর জঙ্গিগুলাই কিন্তু এখনো বাংলাদেশ চষে বেড়াচ্ছে। এই জঙ্গিগুলা হাসিব, ফুয়াদ, শাহরিয়ার, মাসুদ, যারা যারা আপনার এই পুলিশ হত্যার সাথে জড়িত, যারা ওরা বা ওদেরই সহজঙ্গীরা, তারা সারা দেশ কিন্তু চষে বেড়াচ্ছে এবং বীর দর্পে মাঝে মাঝে ঘোষণা করছে যে তাদেরকে তারা পুলিশ হত্যা করেছে। তারপরে ভয়ানক ব্যাপারটা কি? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেভাবে মোশতাক এবং জিয়া দুইজন মিলে এই ইন্ডেমনিটি দিয়েছিল হত্যাকারীদের, মোশতাক ইন্ডেমনিটি দিয়েছিল, জিয়াউর রহমান সেটাকে সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল, সে একইভাবে কিন্তু 2024-এর জঙ্গি উত্থানে সংগঠিত সকল অপরাধের সাথে পুলিশ হত্যাকাণ্ড সহ সবগুলোর কিন্তু আবার ইউনুস ইন্ডেমনিটি দিয়ে গেছে। ইন্ডেমনিটি যখন দেয় তখনই একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে অন্যায়কারী তার অন্যায় বুঝতে পেরেছে যে এটা সাজা হতে পারে, সেজন্য সে ইন্ডেমনিটি দেয়। ইন্ডেমনিটি তো কখনো কোনো কাজে লাগে না। এগুলো কোথায়? এগুলো যদি তারেক রহমান সাহেব যদি সংসদের, এখন তো তার তো সংসদের 100% সিট কিন্তু তারেক রহমানের দখলে, মানে তারেক রহমান, জামাত, এনসিপি, তারা যদি 100% সদস্য মিলে যদি এই ইন্ডেমনিটিটাকে জায়েজ করে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে না, আসলে কি তা হবে না কোনোদিন? পুলিশ হত্যাকাণ্ডের বিচার শুধু হবে তাই না, পুলিশ হলো বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন আছে সবচেয়ে ঐতিহ্যবাহী, ইনস্টিটিউশনাল মেমোরিতে সমৃদ্ধ একটা বাহিনী। বাহিনী কথাটা বললে হয়তো কেউ নেতিবাচক ভাবতে পারে। আমি বলছি পুলিশ হলো বাংলাদেশের সিভিল সার্ভিসের সেই অঙ্গটা, যেই অঙ্গটা সবচেয়ে বেশি ইনস্টিটিউশনাল মেমোরি ক্যারি করে। এর অর্থ কি জানেন? এই যে হাসিব এবং গিয়াসউদ্দিন যাদের নাম বললাম, তারা যে ঝুলেছিল না, তাদেরকে তো ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ছবিটা আজকে থেকে 500 বছর পরে যে পুলিশ সদস্য চাকরি করবে, সেও কিন্তু এই ছবিটা তার মনে জল জল করবে যে 2024 সালে একটা জঙ্গি উত্থান হয়েছিল, সেখানে আমাদেরই সেই সময়কার সহকর্মীদেরকে এই নিষ্ঠুরভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। একইভাবে কোথায় কিভাবে হত্যা করেছে সবকিছু কিন্তু ওয়েল ডকুমেন্টেড, কারো বিবৃতিতে, কোথাও ভিডিওতে। প্রতিটা জিনিস পুলিশ যতদিন বাংলাদেশ রাষ্ট্রটা বেঁচে থাকবে ততদিন প্রতিটা চেহারা তাদের, অর্থাৎ আজকে থেকে 500 বছর পরে যদি বাংলাদেশে তখন যদি ধরেন 7 লাখ 8 লাখ পুলিশ থাকে, সবাই কিন্তু এই যত, এখন তো আমরা নাম জানি না অনেকের, তাদের পরিবারও জানে না অনেকে যে এই যে পুলিশ সদস্যগুলোকে হত্যা করলো, লাশ পুড়িয়ে ফেললো, গুম করে ফেললো, কাউকে পাওয়া গেল না। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসলে, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসলে তো আমরা পুরোপুরি জেনে যাব কতজন পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কে খুন করেছে, কারা এর জন্য দায়ী। এই যে শত শত, আমি সংখ্যাটা বলছি না, আমরা জানি যে এই সংখ্যা সর্বোচ্চ 3200 হতে পারে, 3200 থেকে কত কম বেশি না একজন হইলো, কিন্তু সংখ্যাটা ব্যাপক। প্রতিটা হিসাব কিন্তু বের হবে, প্রতিটা হিসাব শুধু বেরই হবে তা নয়, 2024-এ রিয়েল হিরো হিসাবে এই পুলিশ সদস্যগুলোকে কিন্তু বাংলাদেশি এদের সবাইকে বীর শ্রেষ্ঠের মর্যাদা দেবে। বীর শ্রেষ্ঠ, জি, বীর শ্রেষ্ঠের মর্যাদা দিবে। আপনারা লিখে রাখেন যেই নারী সন্তান সম্ভবা পুলিশ সদস্যকে জঙ্গিরা হত্যা করেছে, তিনি হবেন বাংলাদেশের একমাত্র নারী বীর শ্রেষ্ঠা কিংবা নারী বীর শ্রেষ্ঠ। এখন পর্যন্ত, ভবিষ্যতে অন্য নারীও হতে পারে, আজ পর্যন্ত
একজন নারী বীরশ্রেষ্ঠ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং প্রতিটা পুলিশ সদস্যকে দেখেন, বীরশ্রেষ্ঠ হওয়ার আমরা কিন্তু অতীতে যে ক্রাইটেরিয়াটা করেছিলাম যে যখন একজন মুক্তিযোদ্ধা জীবন দিয়ে দিয়েছে তাকে আমরা বীরশ্রেষ্ঠ ঘোষণা করেছিলাম। ঠিক এইভাবে এই যে এতগুলো পুলিশ সদস্য তাদের জীবন যে দিয়ে দিলে, তারা কিন্তু বাংলাদেশকে রক্ষা করার জন্য কিন্তু জীবনটা দিয়েছেন। বুঝতে পেরেছেন যোগসূত্রটা? কেন এই যে হাজার হাজার শত শত যত সংখ্যাই হোক, সংখ্যা নিয়ে আমি এখানে আসিনি, আমি বলছি এরা প্রত্যেকেই বীরশ্রেষ্ঠ হিসাবে ঘোষিত হবে এবং একজন বীরশ্রেষ্ঠের মর্যাদা পাবেন। এখন আপনি বলতে পারেন যে আমাদের মুক্তিযুদ্ধে মাত্র 7 জন বীরশ্রেষ্ঠ, আর এই পুলিশ এখন এত শত বীরশ্রেষ্ঠ হবে। জি হবে। আমরা তো এই যে পুলিশ সদস্যগুলা যে নিহত হলেন, তারা তো 1971 সালের পরাজিত শক্তির হাতে নিহত হয়েছে। আমাদের এই যুদ্ধ তো থেমে থাকেনি। পরাজিত শক্তি রিগ্রুপিং হয়ে শক্তি সঞ্চয় করে আঘাত করেছে রাষ্ট্রযন্ত্রের উপর। সেই যন্ত্রে যখন সেনাবাহিনী জঙ্গিদের সাথে চলে গেল, শত্রু বাহিনীর সাথে চলে গেল, সামরিক বাহিনীগুলো যখন শত্রু বাহিনীর সাথে চলে গেল, সামরিক বাহিনীগুলোর দেশপ্রেমিক অফিসাররা যেহেতু জঙ্গি মৌলবাদীদের সাথে অ্যালাইন্ড অফিসারদের সাথে আর পারল না, বিকজ তাদের যে প্রধান ওয়াকার জঙ্গিদের সাথে যোগ দিয়ে দিল, তখন কিন্তু এই পুলিশ বীর দর্পে কিন্তু রাষ্ট্রের শত্রুদের এই ঘাতক বাহিনীকে মোকাবেলা করে গেছে। সেনাবাহিনী 3-4 দিন আগে থেকে আত্মসমর্পণ করে বসে আছে, পুলিশ কিন্তু আত্মসমর্পণ করেনি। আপনারা যতই বলুন পুলিশের তখনকার আইজিপি আব্দুল্লাহ আল মামুন এখন রাজসাক্ষী হচ্ছে না, এগুলোতে কিছু এসে যায় না। এখন ব্যক্তিগতভাবে আব্দুল্লাহ আল মামুনের ব্যর্থতা অব্যর্থতা কিছু এসে যায় না। সবচেয়ে বড় কথা হলো তার বাহিনী কিন্তু দেশপ্রেমের সাথে ময়দানে ছিল। এটা আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। বাহিনী ময়দানে ছিল, এই জন্য মামুন সাহেবও কিন্তু আইজিপি হিসাবে সেই সম্মানটা পাবেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও পাবেন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনাকে একসাথে মৃত্যুদণ্ড দিয়েছে ইউনুসের থিয়েটারগুলো। আমার সেদিন কিন্তু আফসোস হয়েছিল যে আসাদুজ্জামান খান কামালকে আপনি নরম মানুষ ইত্যাদি ইত্যাদি বলতে পারেন, যেদিন তিনি শেখ হাসিনার সাথে একসাথে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে গেলেন, তিনি কিন্তু বাংলাদেশের একজন অমর হিরো হয়ে গেলেন। আমার আফসোস হচ্ছিল, আমার কিন্তু তাকে হিংসা হচ্ছিল যে এই তালিকায় যদি আমার নামটাও থাকতো, যে ওরা যদি আমাকেও এই তালিকাটা রাখতো যে শেখ হাসিনার সাথে ব্র্যাকেট বন্দি করে আমাকে মৃত্যুদণ্ড দিল। সে সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আসাদুজ্জামান খান কামালের হয়েছে। আমরা দেখেছি যখন সেনাবাহিনী রাষ্ট্রের শত্রুদের সাথে আঘাত করে ফেলেছে, তখন কিন্তু আমরা দেখেছি ডিএমপি কমিশনার হাবিব সাহেবকে এবং যিনি ডিবি হারুন নামে পরিচিত সেই ডিআইজি হারুন সাহেব, এখানে অনেক নাটক হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি সেই ছোট ছোট কথা যাচ্ছি না। হারুন সাহেবকে তো বদলি করে দিল, তখন বদলিটা করাও কিন্তু সরকারের একটা সঠিক না ভুল সিদ্ধান্ত ছিল, সেটাও কিন্তু ভবিষ্যতে ভালোভাবে জানা যাবে। কিন্তু আমরা দেখেছি যে হারুন সাহেব, হাবিব সাহেব এবং আরো অনেকে, কার নাম নিব কার নাম নিব না, এর আগে যারা ছিলেন মনি সাহেব আরো সিনিয়র, এইভাবে আসলে 2-4 জনের নাম নিয়ে আমি আসলে কাউকে এখানে ওটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে পুরো পুলিশ বাহিনী 2024 সালে একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে দেশপ্রেম কাকে বলে, মুক্তিযুদ্ধের চেতনা কাকে বলে। এই দুটো বাদ দেন, দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনাও বাদ দেন, যে ইতিহাসের পক্ষে থাকা কাকে বলে, যেটা সেনাবাহিনী পারল না। না পারারও কারণ আছে, কারণ হলো যে আমরা কিন্তু এই সেনাবাহিনীটাকে পাকিস্তান বাহিনী